বাংলাদেশে শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পেল একজন প্রকৃত শিক্ষিত লোক। গেস্ট করো কে হতে পারে? আইমান সাদিক, নাকি সেই বক্তা যিনি বলেছিলেন যে আমাদের 5 বছরের জন্য তাকে শিক্ষামন্ত্রী দেওয়ার জন্য, নাকি অন্য কেউ? যেই হোক না কেন, যে কিন্তু দায়িত্ব পেয়েছে, তোমরা জেনে অনেক খুশি হবা। তোমরা তাকে চেনো এবং তিনি কিন্তু তোমাদের এই বর্তমান আন্দোলনেও অনেক বড় ভূমিকা পালন করেছে। তো তার নাম কি? তো আমি তোমাদের বলে দিতে চাই, বর্তমান শিক্ষা মন্ত্রণালয়ে যে দায়িত্ব পেয়েছেন তার নাম হলো আসিফ নজরুল। বাংলাদেশের লেখক এবং অধ্যাপক তিনি। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা অধ্যাপক বলতে পারো তোমরা। এখন প্রশ্ন হলো, এই আসিফ নজরুল আসলে লোকটা কেমন, বা তার আসলে কোন কারণে তাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে? আর সর্বোপরি কথা, তাদের তো অবশ্যই কথাগুলো শোনা উচিত যারা নতুন কারিকুলামে পড়াশোনা করছো, কেননা ইনি কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে, অর্থাৎ ইনার হাতেই বর্তমান তোমাদের নতুন প্রজন্মের ভবিষ্যৎ রয়েছে। ইনি চাইলেই তোমাদের নতুন কারিকুলাম রাখতে পারেন, আবার চাইলেই তোমাদের নতুন কারিকুলাম তুলে দিয়ে পুরাতন কারিকুলাম দিতে পারে, অথবা অন্য কোনো রাষ্ট্রের শিক্ষা জিনিসটা তোমাদেরকে উপস্থাপনা করতে পারে। এবার অনেকে তো চাইবে না, ভাই আমাদের যেমন পড়াশোনা আছে এটা অনেক ভালো আছে, এখানে আমাদের পড়তে হচ্ছে না, পরীক্ষার মধ্যে আপনারা তো দিচ্ছেনই, আমরা সেটা দেখে দেখে লিখছি, তো অনেকটাই ইজি হয়ে গেছে পড়াশোনা। তো এইটা থাকলেই কিন্তু এই নতুন কারিকুলামই আমরা চাই। কিন্তু সমস্যা হলো, এই যে আসিফ নজরুল ইসলাম যিনি রয়েছেন, যিনি বর্তমান তোমাদের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, ইনি আসলে তোমাদের একটু ব্যতিক্রম। ইনি কিন্তু যখন অভিভাবকরা মাঠে নেমেছিল নতুন কারিকুলামের বিরুদ্ধে, তখন কিন্তু ইনাকে আমরা দেখেছি সেই বিরুদ্ধে কথা বলতে। সেখানে দীপমণির বিরুদ্ধে কিন্তু ইনি অনেক কথাই বলেছেন, এই আসিফ নজরুল ইসলাম যিনি বর্তমান শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তিনি কিন্তু বলেছেন যে আমাদের নতুন কারিকুলামের পড়াশোনা আমাদের নতুন প্রজন্মকে নষ্ট করে দিচ্ছে, আমাদের প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে, মেধাকে নষ্ট করে দিচ্ছে। তার মানে তোমরা এখান থেকে বুঝতে পারো, আসিফ নজরুল ইসলাম যে সকল বক্তব্য দিয়েছেন তিনি কিন্তু নতুন কারিকুলামের বিরুদ্ধেই এই বক্তব্যগুলো দিয়েছেন। তাহলে এখান থেকে তোমরা আনুমানিক এটা তো ধারণা করতেই পারছো যে আশা করি তোমাদের নতুন কারিকুলাম উনি রাখবেন না। এখন অনেকে বলবো, ভাইয়া এইটা কি হলো আমাদের সাথে? আসলে একজন প্রকৃত শিক্ষিত লোক বা আমাকেই যদি দেওয়া হয়, আমিও কিন্তু তোমাদের নতুন কারিকুলামটাকে রাখবো না। কেননা দেখো, তোমাদের নতুন কারিকুলামে কিন্তু তেমন পড়াশোনা নাই। অ্যান্ড আমি যদি গেস্ট করি, তোমাদের 80% স্টুডেন্ট যারা ক্লাস 9-এ 8-এ পড়ছো, তারা মেবি তোমরা মনে হয় ইংলিশ রিডিংটাও পড়তে পারবে না যদি ভালোভাবে একটু কমপ্লেক্স ওয়ার্ডগুলো দেওয়া হয়। এখন তুমি ভাবো, তুমি 9-এর ছাত্র, একজন 10-এর ছাত্র, তুমি যদি ইংলিশ রিডিংটা না পড়তে পারো, তাহলে কি তোমার কারিকুলামে তোমার পড়াশোনা আসলেই রয়েছে? অ্যান্ড এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট যে তুমি কি করবা? আই হোপ তুমি অবশ্যই পাস তো করতে পারবেই না, তো আমার মতে তুমি ফেল করবা, অথবা পড়াশোনা বাদ দিয়ে দেবে, মেয়েদের ক্ষেত্রে বিয়ে দিয়ে করে নিবা, ঝামেলা ক্লিয়ার। অ্যান্ড দেন আমার হিসাবে তোমাদের জন্য অনেক ভালো হয়েছে এই যে আসিফ নজরুল ইসলাম, যিনি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং প্রকৃত একজন শিক্ষিত লোক, এবং তাকে কিন্তু সকল রাজনৈতিক বক্তব্যতে দেখা গেছে। তিনি কিন্তু বিভিন্ন রকম টক শো করে টিভিতে। তারপরে আমি তাকে যতটুকু মনে হয় কোটা আন্দোলনে তাকে দেখেছি, তিনি অনেক ধরনের বক্তব্য পেশ করেছে। তারপর আমি তাকে আরও দেখেছি হলো তোমাদের এই যেই সমন্বয়কারী 6 জন ছিল, অ্যান্ড তাদের প্রধান যে ছিল সে কিন্তু আসিফ নজরুল ইসলাম ছিল। তাহলে তুমি বুঝতে পারতেছো যে আমাদের এই দেশটা জয় কিন্তু আসিফ নজরুল ইসলামের কারণেই পেয়েছে, এবং তিনি যেহেতু একটা প্রকৃত শিক্ষিত লোক, এবং তোমরা জেনে খুশি হবা তিনি কিন্তু বিদেশ থেকেও পড়াশোনা কমপ্লিট করে এসেছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা লোকই অনেক শিক্ষিত এবং তারা বিদেশ থেকে ডিগ্রি অর্জন করে। তো আমি তোমাদের জন্য এটা যদিও দুঃখের খবর যে নতুন কারিকুলামটা আসলে থাকছে না, এইটা তোমাদের একটু কষ্ট লাগতে পারে, তবে তোমাদের ভবিষ্যতের জন্য হয়তো এই জিনিসটা অনেক ভালো হয়েছে। তোমার কাছে এখন হয়তো বা একটু অন্যরকম মনে হচ্ছে, না ভাই এটা পরীক্ষাটা ভালো ছিল, আমাদের তেমন পড়াশোনা লাগতো না, আমরা সারাদিন বন্ধু বান্ধবের সাথে চিল করতাম, অ্যান্ড দেন স্কুলে যেয়ে গল্প করতাম, অ্যান্ড পরীক্ষাটা যখন হইতো তখন আমরা সব বন্ধু বান্ধব মিলে গল্প করে করে অল্প অল্প লিখতাম, দেন ইউটিউব থেকে আমরা প্রশ্ন পাইতাম, সেই প্রশ্ন নিয়ে লিখতাম। অনেক ইজি না? আমি জানি তোমাদের মনে আসলে কি চলছে, তোমাদের মনে অনেকটা এমন কথাবার্তা চলছে, তবে আসলে এইভাবে যদি চলাফেরা করো না, তাহলে ইন্টারমিডিয়েট যে তোমার কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হবা, বিশেষ করে যারা ছেলে মানুষ, কারণ তার তোমাকে কর্ম করেই খেতে হবে। অ্যান্ড দেন পড়াশোনা না করলে কিন্তু তোমাকে যত পড়াশোনা লেভেলটা তোমার উপরে আসবে,
তত পরিশ্রমটা তোমার কমবে। তাহলে তুমি যদি পড়াশোনার লেভেলটা কমায় নাও তাহলে কিন্তু তোমার পরিশ্রমটা বাড়বে, কর্ম তো তোমাকে করতে হবে। তো চলো, এই যে আমাদের নতুন যে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ নজরুল ইসলাম, বাংলাদেশের লেখক এবং অধ্যাপক, তাদের বিষয়ে ছোটোখাটো কিছু বিষয় জেনে নিই। কেননা শিক্ষা মন্ত্রণালয়ের জিনিস যারা চাকরি করবা তাদেরও কিন্তু এই জিনিসটা জানা উচিত। আসিফ নজরুল ইসলাম, যিনি 1966 সালের জানুয়ারি মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেন, একজন বাংলাদেশি লেখক, উপন্যাসিক এবং রাজনীতি বিশ্লেষক। কেননা আমরা তাকে কিন্তু বিভিন্ন টকশোতে দেখেছি। সাংবাদিক বিশ্লেষণের কলামিস্ট। এবার দেখো যারা এখানে তিনি ছিলেন, তিনি কিন্তু বিভিন্ন, আমি বললামই কিছুক্ষণ আগে তোমাদের বললাম যে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে কথা বলেছেন, তোমাদের কোটা আন্দোলনের কিন্তু প্রধান উনিই ছিলেন। তো তিনি তোমাদের রাজনৈতিক বিশ্লেষণ। জীবিকা সূত্রে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক, মানে বর্তমান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। জন্মসূত্রে তার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। টিভি টক শো ও তার কলাম সাহসী রাজনীতি বিশ্লেষণের জন্য তিনি বিশেষভাবে খ্যাত। তিনি দেশের অধিক গ্রন্থের রচিতা, মানে তিনি 10-এর অধিক, মানে 10টারও বেশি গ্রন্থ কিন্তু রচনা করছে। আমরা যদি তার জীবনে একটুখানি দেখি তাহলে আমরা দেখতে পারি যে আসিফ নজরুল ইসলাম, আমি তো এইমাত্রই বললাম যে 1966 সালে 12 জানুয়ারি জন্মগ্রহণ করেছেন। তিনি বাংলাদেশের একজন নাগরিক এবং তার শিক্ষাগত যোগ্যতা হইল পিএইচডি কমপ্লিট রয়েছে আইন বিভাগের উপরে, এবং মাত্র শিক্ষাকালীন যোগ্যতা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষা করছে এবং লন্ডন বিশ্ববিদ্যালয়েও শিক্ষাগত করেছে। বর্তমান তিনি পেশাগত একজন অধ্যাপক, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগকারী রয়েছেন। অ্যান্ড সর্বোপরি কথা, তিনি কিন্তু পরিচিতির কারণ, মানে সবার কাছে যে পরিচিত হয়েছিল বা সবাই কেন তাকে চিনে, তিনি হলো মুক্তির চেতনা বা মুক্ত চেতনা ও আইন শাসনের প্রবক্তা। মানে এই রচনা থেকে কিন্তু তাকে সবাই শিখতে চিনছে। আর বর্তমান তোমরা সবাই চিনছো তাকে, তার একটা বিশেষ কারণ হলো তিনি কোটা আন্দোলনে ভাষণ দিয়েছেন এবং তিনি হলো তোমাদের যেই নতুন কারিকুলাম তার বিরুদ্ধে ভাষণ দিয়েছেন। এই কারণে কিন্তু তোমরা তাকে চিনতে পেরেছো। এবং রাজনীতির কারণে তাকে কিন্তু বিভিন্ন ধরনের হুমকি মামলার খেতে হয়েছে। সেই বিষয়ে আমি যদি বলি তার সাহসিকতার কিছু কথাবার্তা, সেক্ষেত্রে দেখো 2012 সালে আসিফ নজরুলকে তলব করেছিলেন হাইকোর্ট। 12 মার্চ 2012 তারিখে তিনি টিভি চ্যানেলের টক শোতে দেওয়া বক্তব্য অগণিতশীল শক্তিকে উস্কানি দেওয়া হয়েছে বলে এই রিট আবেদন করেন আন্দোলন, এই আদেশ দেওয়া হয়। 2013 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার অফিস কক্ষে কেরোসিন তেল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আসিফ নজরুলকে 2013 সালের মে মাসে টেলিফোন করে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। তার ধারণা করা হয় সরকারের সমালোচনা করার জন্যই তাকে এমন হুমকি দেওয়া হয়েছিল। 2017 সালের মাদারীপুরের আন্দোলনে আসিফ নজরুল ইসলাম 500 থেকে 501 নম্বর ধারায় মানহানির মামলায় কি করেছিলেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের চাচাতো ভাই জেলা পরিষদের সদস্য ফারুক খানকে। অর্থাৎ তোমরা কিন্তু বুঝতে পারছো তার প্রতি এতগুলো মামলা করা হয়েছে আমেরিকা থেকে, তার মানে তিনি কিন্তু শুরু থেকে আমেরিকার অনেক কিছুই ত্রুটি ধরেছেন। আমি তাকে বলবো না তিনি আমেরিকার বিরুদ্ধে ছিলেন, আমি তাকে বলবো না তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলেন, তবে আমি এতটুকু তো বলতেই পারি তিনি কিন্তু তোমাদের যে সরকার রয়েছে তাদের ছোটো ছোটো যে ভুলগুলো হতো সেগুলো কিন্তু ধরতো। অ্যান্ড আমার হিসাবে তিনি একজন বিখ্যাত লোক এবং তিনি এই জন্য বিখ্যাত যেহেতু ওনার যোগ্যতা অনেক বেশি রয়েছে এবং তিনি প্রথম থেকেই এত কষ্ট পাওয়ার পরেও তিনি কিন্তু তোমাদের সুষ্ঠু নির্বাচনের কবলে রয়েছেন। ঠিক আছে, তিনি তোমাদের ভালো চান এবং তোমরা হয়তো বা অনেকে আফসোস করতে পারো যে ভাই এটা কি হলো, আমাদের নতুন এই যে কারিকুলাম এটা থাকলেই হয়তো বা আমাদের ভালো হতো। এই ক্ষেত্রে আমি বলবো যে উনি তোমাদের জন্য যাই করবেন অনেক ভালো করবেন। তোমরা সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।